অতরা দেখলো ওদের সামনের টেবিলে আহাদ আর জেরিন বসে রয়েছে। আপনান, একটু ওদিকে দেখো। কি দেখব? কথাটা বলতে বলতে আপনান সামনের টেবিলের দিকে তাকালো। ওটা আহাদ আর জেরিন না? তাই তো মনে হচ্ছে, কিন্তু ওরা এখানে কি করছে? জানি না আপনান। আহাদ চামচ করে এক লোকমা খাবার জেরিনের দিকে এগিয়ে দিতে যাচ্ছিল। এমন সময় সেখানে আপনান এসে বলল, আহাদ তুই এখানে? কথাটি শোনা মাত্রই নিজের বাম পাশের দিকে তাকালো আহাদ। দেখে আপনান আর অদরা সেখানে দাঁড়িয়ে আছে। দুজনে গম্ভীর মুখ দেখে আহাদ আর জেরিন একে অপরের থেকে একটু দূরে সরে বসল। আপনান, অদরা, তোমরা এখানে হঠাৎ? প্রশ্নটা আগে আমি করেছি আহাদ, তাই উত্তরটা আগে তুই দিবি। কি করছিস সেখানে? কামন আপনান, রেস্টুরেন্টে আছি আমরা। এখানে তো সবাই খেতেই আসে, আমিও এখানে সেজন্যই এসেছি। এবার অধরা বলল, তোমার দিকটা তো বুঝলাম আহাদ। তা জেরিন, তুইও কি এখানে শুধু খেতেই এসেছিস? হ্যাঁ, তা না হলে কিসের জন্য আসবো? একা এসেছিলি এখানে, নাকি কারোর? অধরার কথা শেষ হওয়ার আগেই জেরিন বলল, আরে একাই এসেছিলাম। এখানে আসার পরে আহাদের সাথে দেখা হয়ে গেল। কি? তাই তো আহাদ। হ্যাঁ অদরা, হঠাৎই দেখা হয়ে গেছিল আমাদের, আর তারপর ভাবলাম খেতেই যখন এসেছি তখন একসাথে খেয়ে নিই, এই আর কি। এবার আফনান বলল, এখানে আসার বিষয়টা তো বুঝলাম, কিন্তু তুই জেরিনকে খাইয়ে কেন দিচ্ছিলি? এটার পেছনের কাহিনী কি? আহাদ আর জেরিন আফনানের প্রশ্নের কোনো উত্তর খুঁজে না পেয়ে মাথা নিচু করে আর চোখে একে অপরের দিকে তাকালো। কিছু সময় ধরে আফনান আর অদরা ওদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করলো। তারপর হঠাৎ আফনান বলল, নে, আর কতক্ষণ তোরা এভাবে মাথা নিচু করে থাকবি? এভাবে চুপ করে থাকলে তো এই বিষয়ে সামনে আর এগোতে পারবো না আমরা। এভাবে চুপ করে থাকলে আমরা আপনাদের বিয়েটা নিয়ে সামনে এগোবো কিভাবে বলুন তো? আপনানের কথা শুনে জেরিন আর আহাদের মুখ হা হয়ে গেল। ওদের এই অবস্থা দেখে অদরা আর আফনান জোরে জোরে হাসতে লাগলো। ওদের হাসি দেখে আহাদ আর জেরিনও মুচকি হাসতে লাগলো। আফনান ওদের টেবিল থেকে দুটো চেয়ার নিয়ে এলো। তারপর তাতে অদরা আর আফনান বসে পড়ল। তুই কি রে আহাদ, তোর জীবনের এত বড় একটা ঘটনা তুই আমার সাথে শেয়ার করলি না কেন? জেরিন বলল, আমি তো সে প্রথম দিন থেকেই ওকে ভুলে আসছি যে আমাদের সম্পর্কের কথাটা আপনাকে ভুলে দিতে, কিন্তু ও তো একটা ভিতর ডিম, তাই পরে পরে করে আর বলতেই পারিনি। জেরিনের কথা শুনে আহাদ তেড়ে এসে বলল, কি বললা তুমি? আমি ভিতর ডিম? নিজের হবু স্বামীকে ভিতর ডিম বলতে তোমার লজ্জা করলো না? ছোটবেলা থেকেই শিখেছি সত্যি কথা বলতে কখনো লজ্জা করতে নেই, তাহলে এখন কেন লজ্জা পাবো? তুমি তো একটা ভিতর ডিমই, না হলে ভাইয়াকে তো আমাদের কথাটা আগেই বলে দিতে পারতে, তাহলে এতদিনে আমাদের বিয়েটা হয়ে যেত, আর আমরা হয়তো এখন আমাদের ছেলে মেয়েদের আসার জন্য দিন গুনতাম। জেরিনের কথা শুনে সবাই ওর দিকে চোখ বড় বড় করে তাকালো। অদরা বলল, ওই পাগল, তোর মুখে কখনো কিছু আটকায় না, তাই না? আহাদ বলল, আরে শুধু আপনাকে কেন, আমি সবাইকে সব কিছু বলে দিতে চেয়েছিলাম, কিন্তু এই সময়টা কখন পেলাম? আমাদের সম্পর্কটা তৈরি হওয়ার পর আপনাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেল। 5 মাস আমাদের সবার মুড অফ ছিল। তারপর যখন আপনার সুস্থ হলো তখন আমরা সবাই অদরার বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। আফনান বলল, তখন বলতে পারিসনি, তাতে কি হয়েছে? এখন তো বল। অনেকদিন ধরেই যে তোদের মধ্যে এসব চলছে সেটা তো আমি বেশ বুঝতে পারছি। এখন বল, এসবের শুরুটা কোথায় হলো আর কিভাবে? যেদিন আমি অদরাকে হোটেলে দেখতে যাই সেদিনই প্রথম আমার জেরিনের সাথে দেখা হয়েছিল। প্রথম দেখাতেই ওকে অনেক ভালো লেগে গিয়েছিল। তারপর টুকটাক এখানে সেখানে আমাদের দেখা হতে থাকে। ধীরে ধীরে আমাদের কথাবার্তা বেড়ে যায়, মেলামেশা বেড়ে যায়, আর সবশেষে আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। বাহ বাহ, এটাকেই তো বলে পিওর লাভ স্টোরি, এর মধ্যে কোনো গাপলা নেই। জেরিন এবার অদরাকে বলল, তোর কি মনে হয় বলতো, বাবাই আর মামনি আমাদের এই সম্পর্কটাকে মেনে নেবে তো?
অদরা জেরিনকে কিছু বলতে যাবে তার আগে আফরান বলল, মানবে, এখানে মেনে না নেওয়ার কি আছে? আহাদের মতো জামাই পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তবু যদি বাবা আর মামুনি এ বিষয়ে কোনো আপত্তি করে তাহলে আমি তো আছি, ওনাদেরকে ঠিক রাজি করিয়ে নিব। তোমরা একদম নিশ্চিন্তে থাকো। এভাবে গল্প করতে করতে সবাই দুপুরের খাবারটা সেখানে খেয়ে নিল। তারপর জুটি বেঁধে সবাই যার যার গন্তব্য উদ্দেশ্যে রওনা দিল। বাসায় ঢুকতে আপনার আর অদরা দেখলো বাড়ির সবাই হল রুমে বসে কার বিয়ে নিয়ে যেন আলোচনা করছে। সবাই এখানে বসে কি করছো? মনে হচ্ছে কোনো বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে এখানে। তুই একদম ঠিক ধরেছিস আফনান, ওনার বিয়ে নিয়েই আলোচনা হচ্ছে এখানে। হোয়াট? এটা তুমি কি বলছো মা? হ্যাঁ রে আফনান, তোর মা একদম ঠিক বলছে। চাচি, তাহলে কি আমি ভাইয়া রাজি হয়ে গেছে? আচ্ছা, ভাইয়া দেশে কবে আসবে? আমি তো কালই দেশে এসেছে, এখন ওর বাড়িতেই আছে। ওর সাথে বা ওর পরিবারের সাথে এখনো তেমন কোনো কথা হয়নি আমাদের। ভাবছি আজ সন্ধ্যাবেলা ওদের বাসায় যেয়ে বিয়ের কথাটা একবার তুলবো। তুই কি বলিস ছোট? আপনি একদম ঠিক বলেছেন ভাবি, আমিও এটাই ভাবছিলাম। শুভ কাজে হাত দেরি না করাই ভালো। এবার অদরা বলল, আচ্ছা তোমরা এসব কি বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই অমি ভাইয়াটা কে? অদরাকে উত্তর দিতে আফনান বলল, অমি ভাইয়া হলো চাচার ছোটবেলার এক বন্ধুর ছেলে। চাচার অনেক ইচ্ছে ছিল তার বন্ধুর ছেলের সাথেই অনার বিয়ে দিবেন, কিন্তু অমি ভাইয়া আর অনা যখন ছোট ছিল তখনই ওদের বিয়েটা চাচা ঠিক করে রেখে দেন। অমি ভাইয়া একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, উনি নরওয়ে থাকতেন। ওহ, বুঝলাম এবার। অনা হলরুমের এক কোনায় দাঁড়িয়ে সবার কথাবার্তা শুনছিল। নিজের বিয়ের আলোচনা শুনে শুধু ওর মুখে লজ্জার লাভা ফুটে উঠেছে। আপনান এবার ওনার কাছে এসে বলল, বিশ্বাস করো না, আজ তোর জন্য আমি অনেক খুশি রে। এই বিয়েটা যদি ফাইনাল হয়ে যায় তাহলে তুই পার্মানেন্টলি এই বাড়িটা ছেড়ে চলে যাবি, আর তারপরে আমার শান্তির জীবন শুরু হবে। অযথা কেউ আমাকে বকাবকি করবে না, অকারণে আমাকে কারোর সাথে ঝগড়া করতে হবে না। আমার পছন্দের খাবারগুলোতে কেউ আর তার বাক চাইবে না। সব থেকে বড় কথা, আমার জীবনের সরকার নিয়ে কেউ মাতামাতি করবে না। আহা, তখন আমার জীবনে শুধু আনন্দই আর আনন্দ থাকবে। তখন আমি গাইব, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আপনার কথা শুনে ওনার মুডটাই পুরো বিগড়ে গেল। অন্য সময় হলো ওনার হাতে লাঠি নিয়ে আপনার পেছনে দৌড় দিত ওকে মারার জন্য, কিন্তু আজকের পরিস্থিতিটা একটুখানি ভিন্ন। অভিমানী কণ্ঠে ওনা বলল, তাই না? ওকে ফাইন, আমি এখানে থেকে চলে গেলে তোর যদি এত আনন্দ হয় তাহলে ঠিক আছে, আমিও এবার বিয়েটা করে ফেলবো আর তোর সাথে থাকবো না। কাছে আছি তো সেজন্য আমার গুরুত্বটা এখন ঠিক বুঝতে পারছিস না। যখন দূরে কোথাও চলে যাব তখন বুঝবি আমি কি ছিলাম আর আমার দরকারটা কতটুকু ছিল। কথাগুলো শেষ করে ওনা সেখান থেকে চলে যেতে লাগলো, কিন্তু আপনার ওর হাতটা ধরে ওকে আটকে দিল। অনা, তুই তো সবসময় আমার মজাগুলো ধরে ফেলিস, তাহলে আজ কেন ধরতে পারলি না? কেন এতটা অভিমান করে চলে যাচ্ছিস আজ? আর কি সব যেন বলছিলে তুই? কি বুঝবো? আর কোনো নতুন করে বোঝারই বা কি আছে? না, আমি তো এখন থেকেই তোকে মিস করতে শুরু করে দিয়েছি। আমার মনে তোর জন্য আলাদা একটা স্থান আছে, একটা বিশেষ স্থান। আমার জীবনে তোর গুরুত্বটা অনেক। বিয়ে করে এখান থেকে চলে যাওয়ার পর তুই একটা নতুন পরিবার পাবি যেটা তোকে পূর্ণ করবে, কিন্তু তোকে হারিয়ে আমরা সবাই অপূর্ণ হয়ে যাব রে। তুই তোর নতুন পরিবারে যতটা আনন্দে থাকবি তার থেকে অনেক বেশি কষ্ট আমরা এখানে তোকে মনে করে পাবো। আই উইল মিস ইউ আপু। আপনার বলা কথাগুলো ওনার মনকে ছুঁয়ে গেল। জীবনে প্রথমবার আপনার ওনাকে হাপু বলে ডাকলো। আনন্দ আর কষ্ট ওনার দুই চোখে পানি চলে এলো। সেই দিন সন্ধ্যাবেলায় আপনানের পরিবারের সবাই হমিদের বাসায় চলে গেল। সেখানে দুই পরিবারের মধ্যে হমি আর ওনাকে নিয়ে বিস্তর আলোচনা হলো। সব পর্যায়ের আলোচনা শেষে দুই পরিবারই এই বিয়েতে রাজি হয়ে গেল।
1 মাস পরের একটি তারিখকে বিয়ের দিন হিসেবে ঠিক করা হলো। রাতের বেলা হমিদের বাসা থেকে আসার পর সবাই যার যার ঘরে শুধুই বিশ্রাম করে নিল। তারপর খাওয়ার জন্য সবাই ডাইনিংয়ে এরিয়াতে এলো। সবাই একসাথে রাতের খাবার খাচ্ছে। এমন সময় অনা বলল, চাচি, তুমি কি আপনানকে সেই কথাটা বলেছ? না রে, এখনো বলা হয়নি। আমার তো কথাটা মনেই ছিল না। ভালো হয়েছে তুই কথাটা মনে করিয়ে দিলে। এবার আপনান ওর মাকে বলল, মা, তুমি আবার কি বলবে? আপনান, আজ থেকে 5 মাস আগে তুই হংকংয়ে গিয়ে সেখানে আমাদের বিজনেসের কাজটা সামলে এসেছিলে। তারপর আমাদের মধ্যে থেকে আর কেউ ওখানে যায়নি। তবে ফোনে মিস্টার ভান্ডারলার সাথে প্রায় কথা হয় আমার। গত মাস থেকে সেখানকার অফিসে আমাদের সব কাজকর্ম শুরু হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে একটা সমস্যা দেখা দিয়েছে। কি হয়েছে মা, কি সমস্যা? আগামী সপ্তাহে হংকংয়ে অনেক বড় একটা এনাউল বিজনেস পার্টি অর্গানাইজ করা হয়েছে। সেখানে দেশ বিদেশের সব বিজনেসম্যান আর ইনভেস্টররা আসবেন। আমাদেরকেও সেখানে ইনভাইট করা হয়েছে। তাছাড়া ওখানকার ইনভেস্টররা আমাদের সাথে দেখা করতে চান। আপনার এই বিজনেস পার্টিটা অ্যাটেন্ড করা আমাদের ব্যবসার জন্য অনেক জরুরি। তাই তোকে সেখানে যেতে হবে। হংকংয়ে যাওয়ার কথা শুনে আপনার কেমন যেন থমকে গেল। অতীতের ঘটনাগুলো এক এক করে ওর চোখের সামনে ভেসে উঠল। তবে কি আবার একবার আপনার না তার অদরাকে হারিয়ে ফেলবে? হংকংয়ে যাওয়ার কথা শুনে আপনানের মনটা খারাপ হয়ে গেল। তাও আরিফা বেগমকে বলল, ঠিক আছে মা, আমি চলে যাব। কবে যেতে হবে সেখানে? আমি তোর ফ্লাইটের টিকিট বুক করে ফেলেছি। কাল ভোরবেলা তোর ফ্লাইট। কাল? মা, কিন্তু কাল কেন যাব? তুমি তো বললে পার্টিটা আগামী সপ্তাহে। তাহলে আমি কেন এত তাড়াতাড়ি সেখানে যাব? ওখানে আমাদের অফিসের কিছু কাজ আছে, সেগুলো একেবারে তোকে কমপ্লিট করে আসতে হবে। অফিসের কাজগুলো করার পর ওই পার্টিটা অ্যাটেন্ড করেই আবার দেশে ফিরে আসবি। বেশি সময় নষ্ট করার মতো সময় তোর হাতে নেই। সামনের মাসে অনার বিয়ে, তখন তোকে অনেক কাজ করতে হবে। তাই যত তাড়াতাড়ি সেখানে যাবি তত তাড়াতাড়ি সেখান থেকে ফিরে আসতে পারবি। ওকে? ওকে মা। মনের মধ্যে অনেক ধরনের চিন্তা নিয়ে আপনান আবার খেতে শুরু করলো। খেতে খেতে আর চোখে একবার অদরার দিকে তাকালো। আপনানের এমন হঠাৎ হংকং যাওয়ার কথা শুনে অদরাও একটু মন খারাপ হয়ে গেছে। আপনান সবটাই বুঝলো, কিন্তু কিছু বলল না। এদিকে আপনাকে চুপচাপ খেতে দেখে ওনা মুসকি মুসকি হাসলো। আরিফা বেগম ওনাকে বললেন, ওনা, হলরুমের টেবিলের উপরে ফ্লাইটের টিকিট রাখা আছে, নিয়ে আয় তো একটু। এখনই নিয়ে আসছি চাচি। ওনা হলরুম থেকে টিকিট এনে আপনার দিকে এগিয়ে দিল। এই নে। আপনার হাত বাড়িয়ে ওনার কাছ থেকে টিকিট নিতে যাবে, এমন সময় ও দেখলো ওনার হাতে 2টা টিকিট। টিকিট দুটো হাতে নিয়ে আরিফা বেগমকে বলল, মা, তুমি 2টো টিকিট কেন কেটেছ? আরিফা বেগমের উত্তর দেওয়ার আগে ওনা বলল, আপনান, এই তো কিছুদিন হলো তুই এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছিস। ডাক্তার বলেছ তুই তোর এখনো একটু যত্নে থাকা প্রয়োজন। তাই হংকংয়ে তুই একা যাবি না। সেখানে তোর খেয়াল রাখার জন্য তোর সাথে অদরা যাবে। ওনার কথা শুনে আপনান আর অদরা বড় বড় চোখ করে ওনার দিকে চেয়ে রইল। ওদেরকে এভাবে চেয়ে থাকতে দেখে ওনা আবার বলল, এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন তোরা? ওয়েট, তোরা কি এখনো আসল কথাটা বুঝতে পারিসনি? আসল কথা মানে? কি আসল কথা না? ওনা এবার হাসতে হাসতে বলল, আরে বুদ্ধ, চাচি তোদের দুজনকে হানিমুনে পাঠাচ্ছে। হংকংয়ের এই ট্রিপটা বিজনেস ট্রিট কম আর হানিমুন ট্রিট বেশি, বুঝলি? এবার ওনার কথা শুনে অদরা একটু আপত্তি জানালো, কিন্তু আরিফা বেগম ওকে বললেন, অদরা, তোমাদের বিয়ের অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তোমরা কোথাও বেড়াতে গেলে না।
এটাই তোমাদের হানিমুনে যাওয়ার জন্য একটা পারফেক্ট সময়। সো এটা নিয়ে আর কোনো কথা হবে না। খেয়ে দিয়ে তাড়াতাড়ি রুমে গিয়ে প্যাকিং শুরু করে দাও, ওকে? ঠিক আছে মা, যেমনটা আপনি বলবেন। এবার তানিয়া বেগম বললেন, আচ্ছা অদরা, তুমি এর আগে কখনো দেশের বাইরে গিয়েছ? না চাচি, সেভাবে দেশের বাইরে যাওয়া সৌভাগ্য কখনো হয়নি। তাহলে তো তোমার কোনো পাসপোর্ট নাই। পাসপোর্ট ছাড়া তুমি ফ্লাইটে উঠবে কি করে? ছোট, এই বিষয়ে কিছু ভেবেছিস? ভেবেছি বই কি ভাবি, অনেক কিছু করেও ফেলেছি। অদরা পাসপোর্ট আমি নিজে তৈরি করিয়েছি। দেশের বাইরে যেতে ওর এখন আর কোনো সমস্যা নেই। ওহ, তাহলে তো খুব ভালো হয়েছে। অদরা, রাতে আমার রুমে একবার এসে তোমার পাসপোর্ট আর ভিসাটা নিয়ে যেও। ঠিক আছে মা। খাওয়া দাওয়া শেষে অদরা নিজের রুমে গেল। লাগেজ বের করে তার মধ্যে জামা কাপড় ঢোকাতে লাগলো। এমন সময় সেখানে আফনান এলো। অদরা, এটা রাখো, তুমি আগে মায়ের রুমে যাও, মা তোমাকে ডাকছে। তোমার পাসপোর্ট ভিসাটা নিয়ে এসো, মা একটু পরেই ঘুমিয়ে পড়বে। পরে গেলে তার অসুবিধা হবে, যাও এখন। হ্যাঁ যাচ্ছি আপনার। আর এই কয়টা কাপড় ব্যাগে রেখে দিয়েই তারপরে যাচ্ছে। আচ্ছা, তোমার কি আর কিছু নিতে হবে? এখনই বলে দাও, আমি সবটা গুছিয়ে নিচ্ছি। আপনার অদরার কাছে এসে বলল, তুমি এখন মায়ের কাছে যাও অদরা, বাকি কাজটা আমি করে নেব। তুমি করবে? এটা মজা করার সময় না আপনার, অনেক লম্বা একটা সফরে যাচ্ছি, তার উপর আবার অন্য দেশে। গোছগাছটা ঠিকভাবে না করলে সেখানে অনেক অসুবিধা হতে পারে আমাদের। শুনেছি এই সময় নাকি ওখানে অনেক ঠান্ডা পড়ে, কয়েকটা শীতের জামা নিতে হবে। আমি সেগুলো সব নিয়ে নেব অদরা, তুমি মায়ের কাছে যাও, আর এই ব্যাগটা আমাকে দাও। তুমি সত্যি সবটা গুছিয়ে নিতে পারবা তো? হ্যাঁ পারবো, তুমি যাও। অদরা ব্যাগটা আপনানকে দিয়ে আরিফা বেগমের রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর অদরা নিজের পাসপোর্ট ভিসা নিয়ে নিজের রুমে এলো। রুমে ঢোকা মাত্রই দরজাটা বন্ধ করে দিল, কিন্তু সেখান থেকে নড়ল না। দরজার সামনে দাঁড়িয়ে থেকে আপনাকে দেখতে লাগলো। আফনান তখন ব্যাগের মধ্যে ছোটোখাটো নানা জিনিস ঢোকাতে ব্যস্ত। কি হলো, ওখানে ওভাবে দাঁড়িয়ে কি দেখছো? কিছু না। অদরা এবার দরজার কাছ থেকে সরে আফনানের পাশে এসে বসলো। সত্যি করে বলো তো, কি দেখছিলে? আমাকে দেখছিলে, তাই না? আপনার কথা শুনে অদরা মাথা নিচু করে মুচকি মুচকি হাসতে লাগলো। তোমাকেই দেখছিলাম। হঠাৎ আমাকে কেন দেখছিলে? ভালোবাসার মানুষকে ভালোবাসা এক পলক দেখার মধ্যে যে ভালোবাসাটা থাকে সেটা অনুভব করছিলাম। আপনার এতক্ষণ ব্যাগ গোছাতে ব্যস্ত ছিল, কিন্তু অদরার কথা শুনে হাতের কাজটা থামিয়ে দিল। ব্যাগটা বেডে থেকে নামিয়ে নিচে রেখে অদরার পাশে এসে বসল। আমিও একবার সেই ভালোবাসাকে অনুভব করতে চাই। কথাটা বলে আপনার অদরার দিকে এগুতে লাগলো। আপনার কাছে আসায় অদরার কথার মাঝে আড়ষ্টটা মিশে গেল। কি করছো? তোমাকে দেখার ভালোবাসাটা অনুভব করতে চাই অদরা। কিন্তু সেটা তো দূর থেকে করতে হয় আপনার। আমিও তো দূর থেকেই দেখেছি। তাহলে তুমি কেন কাছে আসছো? আমি তো আর সবার মতো নই অদরা। আমি যখন ভিন্ন, তখন আমার গল্পটাকেও তো একটু ভিন্ন হতে হবে। আমি না হয় আমার ভালোবাসাকে একটু কাছ থেকে দেখলাম, একটুখানি ছুঁয়ে দেখলাম।
আস্তে আস্তে কথাগুলো বলে হাফনান ওর এক হাত দিয়ে অদরার কোমরটা জড়িয়ে ধরল। তারপর ধীরে ধীরে অদরাকে নিজের সাথে মিশিয়ে দুজনে খাটে শুয়ে পড়ল। ভোরবেলা বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে আফনান আর অদরা সময় মতো এয়ারপোর্টে পৌঁছে গেল। পাসপোর্ট ভিসা সব ঝামেলা শেষ করে দুজন ওয়েটিং রুমের দিকে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ আফনান পাশে তাকিয়ে দেখলো অদরা ওর পাশে নেই। আফনান এদিকে ওদিকে অদরাকে খুঁজতে লাগলো। মোবাইলে অদরার একটা ছবি দেখিয়ে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করতে লাগলো, কিন্তু কেউ অদরার ব্যাপারে কিচ্ছু বলতে পারল না। অদরার কোনো খোঁজ না পেয়ে আফনান 2 মিনিটের মধ্যে পাগল প্রায় হয়ে গেল। ওর মন অজানা এক দোয়াশায় ছেয়ে গেল। আজ থেকে 2 বছর আগের ঘটনার কথা ওর মনে পড়ে গেল। 2 বছর আগে হানিমুনে যাওয়ার সময় এই একই এয়ারপোর্ট থেকে, এই একই জায়গা থেকে আফনান আরোহীকে হারিয়ে ফেলেছিল। তবে কি ইতিহাস আজ নিজেকে আবার একই ধারায় প্রবাহিত করবে? তবে কি আবার আফনানের হাত থেকে ওর ভালোবাসার ছোঁয়া হারিয়ে যাবে? আফনান কি সত্যি অদরাকে হারিয়ে ফেলবে? এয়ারপোর্টের মাঝখানে দাঁড়িয়ে আফনান এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে অদরাকে খুঁজতে লাগলো। হঠাৎ আফনানের চোখ গিয়ে থামলো এয়ারপোর্টের লেডিস টয়লেটের দরজার কাছে। আফনান দেখলো অদরা একটা বিদেশি মহিলার সাথে গল্প করতে করতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। অদরাকে দেখে আফনান যেন ওর প্রাণটা ফিরে পেল। এক দৌড়ে অদরার কাছে গিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। হাঁপাতে হাঁপাতে বলল, কোথায় চলে গিয়েছিলে তুমি? জানো আমি কত টেনশন করছিলাম। আমার মনে হলো আমি যেন তোমাকে হারিয়েই ফেলেছি। আমার মনে হলো আমার জীবন থেকে ভালোবাসার প্রদীপটা যেন আবার নিভে গেল। আফনান কি হয়েছে তোমার? এসব কি বলছো তুমি? আর আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম। অদরার উত্তর শুনে আফনান এবার কিছুটা শান্ত হলো। অদরাকে ছেড়ে দিল। ওহ, আমাকে একটু বলে যেতে পারতে তো। আমি অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম। আমি তোমাকে বলেছিলাম তো, তোমার মনে নেই? আমাকে বলেছিলে? হ্যাঁ বলেছিলাম তো। সরি অদরা, আমার খেয়াল ছিল না। আই এম রিয়েলি সরি। ইটস ওকে, চলো এবার। আফনান অদরার ডান হাতটা নিজের বাম হাত দিয়ে খুব শক্ত করে ধরে ওয়েটিং রুমের দিকে হাঁটা শুরু করলো। একটু পরেই ওদের ফ্লাইট। আফনানের এভাবে শক্ত করে ধরার অদরার হাতে ব্যথা লাগছিল, কিন্তু মুখে সে ব্যথার কোনো প্রকাশ ঘটালো না। মনে মনে শুধু বলল, আমি জানি আফনান, আমাকে এই 2-3 মিনিট না দেখতে পেয়ে তুমি তোমার অতীতে ফিরে গিয়েছিলে। তুমি ভেবেছিলে তুমি হয়তো আমাকেও হারিয়ে ফেলেছ। তোমার চোখে আমাকে হারানোর ভয়টা আমি স্পষ্ট দেখতে পেয়েছি। জীবনে অনেক কিছুরই অভাব ছিল আমার, কিন্তু আফনানকে জীবনসঙ্গী হিসাবে পেয়ে আমার প্রত্যেকটা অভাব পূরণ হয়ে গেছে। নিজের স্বামীর চোখে নিজের জন্য এত ভালোবাসা দেখতে পাওয়াটা স্ত্রী হিসেবে আমার এক পরম পাওয়া। হে আল্লাহ, হে পরম করুণাময়, আমার এই হাত দুটো যেন সারাটা জীবন আমার স্বামীর হাতের মধ্যে আবদ্ধ থাকে। সেই তৌফিক তুমি আমায় দান করো। আমাদেরকে কখনো আলাদা করো না। এমন কোনো কারণ কখনো সৃষ্টি করো না যেটা আমাদেরকে আলাদা করে দিতে পারে। আমাকে হারালে এই মানুষটা আর বেঁচে থাকতে পারবে না, কোনো দিন পারবে না। আধা ঘন্টা অপেক্ষার পর অদরা আর আফনান তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। হংকংয়ে যাওয়ার সপ্তাহখানেক পরে আফনান আর অদরা দেশে ফিরে এসেছিল। তারপর 2 পরিবারের অংশগ্রহণে ধুমধাম করে হনা আর অমির বিয়েটা সম্পন্ন হয়।
বিয়ের পরে হনা ডাকাতেই থাকে ওর শ্বশুর বাড়িতে। মাসে 1-2 বার অমিকে নরওয়েতে যেতে হয়। আহাদ আর জেরিনের বিয়েটাও ইতোমধ্যে হয়ে গেছে। তারা এখন 2 দিনের নববর্ষণে। একদিন সকালবেলা পরিবারের সবার সাথে নাস্তা করে আফনান ওর রুমে চলে গেল। কিছুক্ষণ পর ওই রুম থেকে অদরার জন্য ডাক এলো। ডাক শুনে অদরা রুমে এসে দেখে আফনান আয়নার সামনে ঠাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, আমাকে ডাকছিলে কেন? আর এ কি, তুমি এখনো তৈরি হওনি কেন? আজ অফিসে যাবে না? অদরার কথা শুনে আফনান অদরার দিকে ঘুরে দাঁড়ালো। টাইটা হাতে নিয়ে হাতটা অদরার দিকে বাড়িয়ে দিল। কি, আমাকে এটা দিচ্ছ কেন? পরিয়ে দাও। পরিয়ে দেব? কিন্তু আমি কেন? মানে সব সময় তো তুমিই এটা ভালো। তাহলে আজ নিজে পড়তে ইচ্ছে করছে না, তুমিই পরিয়ে দাও। অদরা আর কথা বাড়ালো না। টাইটা হাতে নিয়ে আফনানের কাছে গিয়ে ভাবতে লাগলো। হঠাৎ আফনান অদরার কোমরে হাত দুটো জড়িয়ে ওকে কাছে টেনে নিল। এই, এসব কি করছো? দরজা খোলা আছে তো, তাতে কি হয়েছে? আমি তো তেমন কিছু করিনি, তোমাকে শুধু আমার একটু কাছে নিয়ে আসলাম। টাইটা বাঁধতে সুবিধা হবে তাহলে। অদরা কিছু বলল না, শুধু মুচকি মুচকি হাসতে লাগলো। নাও, হয়ে গেছে তোমার টাই বাঁধা, এবার ছাড়ো। অদরার কথা শুনে আফনান ওর ব্রুজোড়া একত্র করলো। ছাড়বো মানে? না, এভাবে তো তোমায় ছাড়া যাবে না। কেন? আরে এত সুন্দর করে যে তুমি আমার টাইটা বেঁধে দিলে, তা এর জন্য কোনো পুরস্কার নেবে না? পুরস্কার? হ্যাঁ, সেটা তো নেওয়ার যেতেই পারে। তা কি পুরস্কার দেবে তুমি আমায়? এখনই জানতে পারবে। কথাটি বলে আফনান অদরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। আস্তে আস্তে নিজের ঠোঁট দুটোকে অদরার দিকে এগিয়ে নিতে লাগলো। অদরা কাঁপা কাঁপা গলায় বলল, আফনান, এসব কি করছো? হুশ, একদম চুপ। পুরস্কার দিচ্ছি, নিয়ে নাও। কথাটি শেষ করা মাত্রই আফনান অদরাকে ঠোঁট দিয়ে পেতে চাইল, কিন্তু পেল না। তার আগে অদরা আফনানকে দূরে ঠেলে দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিল। অদরা। কিছুক্ষণ পর অদরা ওয়াশরুম থেকে বের হয়ে এলো। অদরা, তুমি ঠিক আছো তো? হঠাৎ এভাবে ওয়াশরুমে ছুটে গেলে যে? আমি ঠিক আছি আফনান, তুমি একটু শান্ত হও। কি হয়েছিল বলো তো? আমিও ঠিক বুঝতে পারলাম না, হঠাৎ করে গা পাক দিতে শুরু করলো, তারপরেই ওয়াশরুমে গিয়ে বমি। কি, তোমার বমি হয়েছে? কিন্তু হঠাৎ এখন বমি কেন হতে যাবে? আচ্ছা দাঁড়াও, আমি ডাক্তার আরানকে কল দিচ্ছে, উনি বাসায় এসে তোমাকে চেক করে যাবে। না না আফনান, ওনাকে ফোন করা লাগবে না, আমি ঠিক আছি। আমার মনে হয় আমার হজমে একটু সমস্যা হয়ে গেছে। আমি এখনই ওষুধ খেয়ে নিচ্ছি, ডাক্তার লাগবে না, থাক। তুমি নিশ্চিত তো? হ্যাঁ, এবার তুমি অফিসে যাও, নিজের যত্ন নিও। আপনার অতরাকে রেখে অফিসে চলে গেল। এরই মধ্যে 2 দিন কেটে গেল, কিন্তু এখনো পর্যন্ত অদরার এই বমি হওয়াটা ঠিক হলো না। সব সময় কেমন যেন একটা অস্বস্তির মধ্যে থাকছে মেয়েটা। এই ব্যাপারটা আপনার বেশ ভালোভাবে লক্ষ্য করলো। রাতে আপনার অদরাকে বলল, অদরা, অনেক হয়েছে তোমার এই অসুস্থতা, তোমার কোনো কথা আমি আর শুনবো না। আমরা কাল সকালেই ডাক্তারের কাছে যাব।
আরে না না আফনান, আমি ঠিক আছি। হ্যাঁ, তুমি যে কত ঠিক আছো তা তো আমি দেখতেই পাচ্ছি। তুমি বলেছিলে তোমার হজমে একটু সমস্যা হয়েছে, এখনো তো সেটা সারেনি দেখছি। কে বলেছে সারেনি? আমি ঠিক আছি আফনান। আর সারাদিনে একবারও আমার বমি হয়নি। আমার এখন ভালো লাগছে। কিন্তু কোনো কিন্তু না আফনান, তুমি শুধু শুধু আমাকে নিয়ে এত চিন্তা করছো। এসব এখন রাখো আর নিচে চলো। আমি আজ তোমার জন্য তোমার পছন্দের চিংড়ি মালাইকারি বানিয়েছি, খাবে চলো। তুমি যাও, আমি একটু ফোনে কথা বলবো। কথা শেষ করেই আসছি, তাড়াতাড়ি এসো। কথাটি বলে অদরা নিচে চলে গেল। ফোনের কাজ শেষ করে আপনানও খেতে চলে গেল। ডাইনিং টেবিলে অদরা সবাইকে খাবার পরিবেশন করলো। তারপর নিজের খাবার নিয়ে আপনানের পাশে বসে পড়ল। খাবার এক পর্যায়ে আরোহী বেগম লক্ষ্য করল যে অদরা কিছুই খাচ্ছে না, আনমনে খাবারের দিকে তাকিয়ে আছে শুধু। তিনি অদরাকে বললেন, কি হলো অদরা, তুমি খাচ্ছ না কেন? অনেক ভালো রান্না করেছো আজ, খাও খাও। মা, বলেছিলাম কি যে আমার না খেতে ইচ্ছে করছে না, আমি একটু ঘরে যাই। তানিয়া বেগম বললেন, কেন অদরা, ঘরে যাবে কেন? কি হয়েছে তোমার? কিছু না চাচি, আসলে আমার এখন ক্ষুধা নাই, কিছু খেতেও ইচ্ছে করছে না। আপনারা খান, আমি বরং ঘরে যাই। না খেয়ে ঘরে চলে যাবে অদরা? সারা রাত না খেয়ে কাটাবে নাকি? না না, তা হয় না, অল্প একটু খাও। এত বড় রাত, না হলে পরে ক্ষুধা লাগবে, এখন খাও অল্প করে, খাও। কিন্তু মা, কোনো কিন্তু না অদরা, খাও বলছি। ঠিক আছে মা, খাচ্ছি। আপনান এবার পিস পিস করে অদরাকে বলল, তুমি ঠিক আছো তো? আবার কি শরীর খারাপ লাগছে? আমি ঠিক আছি, তুমি খাও। কথাটা বলে অদরা এক লোকমা খাবার মুখে দিল, কিন্তু খাবারটা খেতে পারল না। তার আগে মেয়েটা ওয়াশরুমের দিকে দৌড়াতে হলো। অদরাকে এভাবে দৌড়ে যেতে দেখে আরিফা বেগম বললেন, অদরার আবার কি হলো? ও এভাবে দৌড়ে কোথায় গেল? মায়ের কথার উত্তরে আফনান বলল, ওয়াশরুমে গেছে আম্মু। কয়েকদিন ধরে ওর শরীরটা খুব খারাপ, যখন তখন বমি হচ্ছে, সারাক্ষণ গা পাকাচ্ছে। জানো মা, আমি ওকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য অনেকবার বলেছি, কিন্তু অদরা কোনোভাবেই যেতে রাজি হয়নি। ডাক্তারের কাছে না গেলে কি রোগ ভালো হয়? এবার তোমরাই বোঝাও মেয়েটাকে। আমার কোনো কথাই তো ও কানে তোলে না। আপনানের কথা শুনে আরিফা বেগম আর তানিয়া বেগম একে অপরের দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসতে লাগলেন। আরিফা বেগম বললেন, ভাবি, আমি অদরার কাছে যাচ্ছি। কথাটি বলে আরিফা বেগম অদরার কাছে চলে গেলেন। এদিকে আফনান অদরাকে নিয়ে তার চাচির সাথে কথা বলতে লাগলো। কথা বলার এক পর্যায়ে আফনান বলল, চাচি, অদরা এলে তুমি কিন্তু ওকে এবার খুব কড়াভাবে একটু বকে দেবে, না হলেও কিন্তু ও আবার ডাক্তারের কাছে না যাওয়ার জন্য হাজারো বাহানা বানাবে। আফনানের উত্তরে তানিয়া বেগম কিছু বলতে যাবেন, তার আগেই আরিফা বেগম সেখানে এসে বললেন, বকা অদরা নয়, বকা এবার থেকে তুই খাবি আফনান। আরিফা বেগমের কথা শুনে আফনান সেদিকে তাকালো, চোখ দুটো ছোট ছোট করে বলল, এটা তুমি কি বললে মা? আমি বকা শুনবো কেন? এমন সময় সেখানে অদরা এলো। অদরাকে দেখে
ব্যতিব্যস্ত হয়ে আফনান ওর কাছে গেল। অদরা, তুমি ঠিক আছো তো? এবার আরিফা বেগম বললেন, আমি একদম ঠিক কথা বলেছি আফনান। এবার থেকে আমার বৌমার যত্নে কোনো ত্রুটি থাকলে তুই খুব বকা শুনবি আমাদের কাছ থেকে। তুই কি রে আফনান, অদরার এই অবস্থার কথা আমাদেরকে আগে কেন জানাসনি? আর আরিফা বেগমের কথা মাঝে তানিয়া বেগম বললেন, তবে কি আমাদের ধারণাটাই ঠিক ছোট? আমার তো সেটাই মনে হচ্ছে ভাবি। বলতে পারেন 99% ঠিক, আর বাকি 1%-এর কথা কাল ডাক্তারের কাছে গেলে একেবারে নিশ্চিত হওয়া যাবে। এবার আফনান বলল, তোমরা এসব কি বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাদের কোনো ভাবনাটা ঠিক হয়েছে? আফনান, তুই বাবা হতে চলেছিস। অদরার হাত ধরে আমাদের পরিবারে এক নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে। ভাবি, আপনি বড় হতে চলেছেন, আর আমি দাদি। কথাটা বলতে বলতে আরিফা বেগম তানিয়া বেগমকে জড়িয়ে ধরলেন। তোকে অনেক অনেক অভিনন্দন ছোট। আপনাকেও ভাবি। এদিকে আরিফা বেগমের কথা শুনে আফনান পুরো থ হয়ে গেল। অনেক কষ্ট করে মাথাটাকে একটু ঘুরিয়ে অদরার দিকে তাকালো। দেখলো লজ্জা মিশ্রিত হাসি মুখে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানিয়া বেগম আফনান আর অদরার কাছে এসে বললেন, অনেক সুখী হও তোমরা। এত বড় একটা খুশির সংবাদ আমাদেরকে দেওয়ার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। আমাকে দাদি, বড় দাদি বানানোর জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা ছোট, অনেকদিন পর আমাদের এই বাড়িতে আবার বাচ্চাদের হাসি শোনা যাবে, তাই না রে? জি ভাবি, আমাদের বাড়ির পরিবেশটা এবার বদলে যাবে। হ্যাঁ, আচ্ছা চল, ওনাকে ফোন করে এই সুসংবাদটা দিই। ওনা তো এবার ফুফু হয়ে যাবে। হ্যাঁ ভাবি, চলেন। অতরা, তুমি তোমার রুমে গিয়ে রেস্ট করো। একটু পরে আমি খাবার নিয়ে তোমার রুমে যাব। আপনার নোকে রুমে নিয়ে যাও অদরা। আপনার অদরাকে নিয়ে রুমে চলে এলো। ওকে বেডে বসিয়ে ওর পাশে বসলো। কিন্তু আপনার এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে অদরাকে কিছু বলল না। কিছু বলা তো দূরের কথা, ভালো খারাপ কোনো অনুভূতি ব্যক্ত করলো না। অদরা মনে মনে ভাবলো, এত বড় একটা খবর শোনার পরেও আপনার এরকম চুপচাপ আছে কেন? ও কি তবে খুশি হয়নি? আপনার অদরার সামনে মাথা নিচু করে বসেছিল। এমন সময় অদরা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আফনান, তুমি কিছু বলবে না? তুমি কি এটা জেনে খুশি হওনি যে আমরা এবার সত্যি সত্যি 2 থেকে 3 হয়ে যাব? কিছু বলো প্লিজ। আফনান এবার মাথা উঁচু করে অদরার দিকে তাকালো। আফনান কাঁদছে না, তবে ওর 2 চোখে পানি টলমল করছে। শান্ত গলায় আফনান বলল, খুশি? এত বড় একটা খবর শোনার পরে আমি খুশি হয়েছি কিনা সেটা জানতে চাইছো তো? হ্যাঁ, আমি খুশি হয়েছি অদরা। আমি অনেক খুশি হয়েছি। এত খুশি হয়েছি যে সেই খুশিটাকে প্রকাশ করার মাধ্যমটাই আমি খুঁজে পাচ্ছি না। অদরার 2টা হাত নিজের 2 হাতের মধ্যে নিয়ে আফনান আবার বলল, আমি তো শুধু স্বপ্ন দেখেছিলাম অদরা। একটা পরিবারের স্বপ্ন দেখেছিলাম আমি, যেটা একান্তই আমার হবে, যেখানে আমি থাকব, তুমি থাকবে, আর থাকবে আমাদের অংশ। আমার সেই স্বপ্নটাকে আজ তুমি সত্যি করলে অদরা। অবশেষে আমরা সংসার জীবনের সব থেকে বড় সুখটা পেতে যাচ্ছি। 2 থেকে 3 হতে যাচ্ছি আমরা।
আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে একটা প্রমিস করছি, আজ থেকে তোমার আর আমাদের বাচ্চার সব দায়িত্ব আমি নেব। একটা মুহূর্তের জন্য তোমাদের কখনো একা থাকতে দেব না। সব ধরনের প্রয়োজনে তোমরা আমাকে তোমার পাশে পাবে। আগামী 9-10 মাস আমি ছায়ার মতো তোমার সাথে থাকব, কোনো কিছুর অভাব হতে দেব না, তোমার কথা দিচ্ছি। আপনার কথা শুনে অদরার দু চোখ বয়ে পানি পড়তে লাগলো। অদরাকে কাঁদতে দেখে আপনার ওকে জড়িয়ে ধরল। 6 মাস পর। অদরার এখন 6 মাস চলছে। সিঁড়ি দিয়ে উঠানামার ঝামেলা থাকায় অদরাকে নিচের একটা রুমে থাকতে দেওয়া হয়েছে। নিজের কথা মতো আপনার সব সময় অদরার সাথে সাথে থাকে। অদরার কখন ঘুম থেকে ওঠা উচিত, কখন ঘুমোতে যাওয়া উচিত, কিভাবে হাঁটা উচিত, কি খাওয়া উচিত, কখন কখন খাওয়া উচিত, কি পড়া উচিত, এসব ভাবতে ভাবতে আপনাদের দিনগুলো কেটে যায়। ইদানিং আপনাকে দেখে অদরা যেন আরো বেশি করে করে ওকে ভালোবেসে ফেলেছে, আর সেটাই তো স্বাভাবিক। এতদিন অদরা আপনাকে শুধু ওর স্বামী হিসেবে দেখেছে, কিন্তু এখন দেখছে একজন পিতা হিসেবে। মাঝে মাঝে নিজের ভাগ্যের উপরে নিজেরই যেন বিশ্বাস হয় না অদরার। এত সুখ ওর ভাগ্যে লেখা ছিল? এসব কথা ভাবতে গেলে দু চোখ ভরে ওঠে অদরার। আচ্ছা, এত সুখ ও সইতে পারবে তো? একদিন সকালবেলা হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আরিফা বেগম এসে দরজা খুললেন। দরজা খুলতেই তিনি বলে উঠলেন, আরে দিশা যে। কেমন আছেন আন্টি? আমি তো ভালো আছি মা, কিন্তু তুমি দেশে আসলে কবে? গতকাল রাতেই দেশে ফিরেছি আন্টি। ও আচ্ছা, ভেতরে এসো, বসো, কথা বলি। দিশা বাড়ির ভিতরে এলো। এমন সময় সেখানে আপনার আর অদরা এসে হাজির। দিশাকে এ সময় হঠাৎ এখানে দেখে অদরা আর আপনানের চোখ দুটো বড় বড় হয়ে গেল। দিশার দিকে এগিয়ে যেয়ে আপনান বলল, আরে দিশা, তুমি এখানে? দেশে কবে আসলে? গতকাল রাতে এসেছি। তা আসার আগে আমাদেরকে একটু জানাওনি কেন? আচ্ছা আগে বলো, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। দিশা এবার অদরার সামনে এসে ওকে জড়িয়ে ধরল। কেমন আছো অদরা? আলহামদুলিল্লাহ, ভালো আছি আপু, কিন্তু হঠাৎ কাউকে কিছু না জানি এভাবে দেশে কেন চলে আসলেন আপু? সব ঠিক আছে তো? আঙ্কেল আন্টি কেমন আছেন? ওনারা কোথায়? আব্বু আম্মু ভালো আছে অদরা, ওনারাও আমার সাথে দেশে এসেছেন। এবার আরিফা বেগম বললেন, দিশা, তুমি যে এতদিন পরে দেশে এসেই আমার দেখা করতে আসলে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি এখন তোমার সাথে বেশি কথা বলতে পারবো না মা। কেন আন্টি, আপনি কি এখন কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ দিশা, আমি একটু বাইরে যাচ্ছি, জরুরি কিছু কাজ আছে। তুমি বসো, বসে গল্প করো ওদের সাথে। আফরান, অদরার খেয়াল রাখিস। অদরা, আমি আসছি, আসুন মা। আরিফা বেগম বাইরে চলে গেলে সোফায় গিয়ে বসলো। আফনান বলল, দিশা, পরশুদিন যখন তোমার সাথে আমাদের কথা হয়েছিল, তখন তো তুমি তোমার এই দেশে আসার ব্যাপারে আমাদের কিছু বলোনি, কিন্তু কেন? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তোমাদের, তাই কিছু বলিনি। আচ্ছা, এসব কথা এখন রাখো, তোমাদের একটা সুখবর দেওয়ার আছে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আগামী মাসের 2 তারিখ, অর্থাৎ আর মাত্র 8 দিন পরে আমার বিয়ে। তোমাদেরকে এখন এমনিই জানিয়ে গেলাম, পরে কার্ড দিয়ে অফিসিয়ালি তোমাদেরকে ইনভাইট করব। দিশার বিয়ের কথা শুনে আপনার আর অদরা দুজনেই অনেক খুশি হয়ে গেল। খুব ভালো একটা খবর শোনালেন আপু, অনেক অনেক অভিনন্দন আপনাকে। সত্যিই তাই দিশা,
তোমার বিয়ের কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। তার ছেলের নাম কি? কি করে? ছেলেটার নাম নিলয়, আব্বুর এক বন্ধুর ছেলে। নিলয়ও বিজনেস করে, খুব ভালো। আচ্ছা শোনো দিশা, বিয়ের কোনো কাজে যদি আমাদের হেল্প লাগে তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবে, ওকে? আচ্ছা ঠিক আছে, বলবো। তবে আমি কিন্তু শুধুমাত্র আমার বিয়ের দাওয়াত দিতে এখানে আসিনি, আরও কিছু জানানোর ছিল তোমাদের। কি বলবেন আপু? অদরা, দীর্ঘ 7 মাস পর দেশে আসায় এবং আমারও নিলয়ের বিয়ে ঠিক হয়ে যাওয়ার খুশিতে হাব্বু আজ বাসায় একটা গেট টুগেদার পার্টি রেখেছে। যেহেতু আমাদের চেনা জানা অনেকেই সেখানে থাকবে, তাই আমি চাই তোমরা দুজনও সেখানে থাকো। আপনার নদরা, আমি তোমাদের দুজনকে আজকের সন্ধ্যা বেলার পার্টিটার জন্য ইনভাইট করতে এসেছি, তোমরা আসবা তো? দিশার কথা শুনে আপনার একবার অদরার দিকে তাকালো, তারপর শুকনো গলায় দিশাকে বলল, তুমি যে এত কষ্ট করে আমাদেরকে পার্টির জন্য ইনভাইট করতে এসেছো, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে, কিন্তু আমরা হয়তো আজ যেতে পারবো না। কিন্তু কেন আফনান, কি সমস্যা? দিশা, তুমি তো জানোই অদরার কি অবস্থা। তো এই অবস্থায় সন্ধ্যাবেলায় কোনো পার্টিতে যাওয়া ওর জন্য ঠিক হবে না। আর যেহেতু অদরা সেখানে যেতে পারবে না, তাই আমারও যাওয়া হবে না। তুমি প্লিজ মন খারাপ করো না। আজকের পার্টিতে যেতে পারছি না তো কি হয়েছে, বিয়েতে আমরা তোমার সাথেই থাকবো। আফনান, যেতে পারবো না বললে তো হবে না। আহাদ আর ওনা আজ আসতে পারবে না, আহাদের দাদার খুব শরীর খারাপ বলে আহাদ জেরিনকে নিয়ে ওদের গ্রামের বাসায় চলে গেছে। ওনা অফিসের কাজে এখন চট্টগ্রামে আছে। এখন যদি তোমরা দুজনও পার্টিতে না যাও তাহলে তো এই পার্টির আর কোনো অর্থই থাকবে না আমার কাছে। প্লিজ তোমরা দুজন আর না বলো না। ওহ, আর একটা কথা তো তোমাকে বলাই হয়নি আফনান। কি? তোমার কি রানার কথা মনে আছে? আমাদের ভার্সিটির রানার কথা বলছি। বুঝতে পেরেছি দিশা, তুমি রানার কথা বলছো তো, যে স্কলারশিপে সুইডেন চলে গিয়েছিল। হ্যাঁ, আমি ওই রানার কথাই বলছি। ছেলেটা পরশুদিন দেশে ফিরেছে। আজকে পার্টিতে আমি ওকেও ইনভাইট করেছি। সব তো বুঝলাম দিশা, কিন্তু এই অবস্থায় আমি অদরাকে বাইরে নিয়ে যেতে চাই না, প্লিজ একটু বোঝো। আফনান, তুমি অদরাকে নিয়ে এত টেনশন করছো কেন? পার্টিটা তো আমাদের বাসায় হচ্ছে, আর আমাদের বাসা তো তোমাদের বাসার কাছে। আচ্ছা সন্ধ্যার একটু আগে আমাদের বাসায় যে রাত হওয়ার আগেই আবার ফিরে এসো। তবুও প্লিজ না বলো না আফনান। কিন্তু দিশা, কোনো কিন্তু শুনতে চাই না আফনান। তুমি আসবে, তাও আবার অদরাকে সাথে নিয়ে, বুঝতে পেরেছ? আফনান এবার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে অদরা বলল, আচ্ছা ঠিক আছে আফু, আপনি যখন এতবার করে বলছেন তাহলে আমরা অবশ্যই যাব। আফনান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অদরা ইশারা করে ওকে থেমে যেতে বলল। আরও কিছুক্ষণ গল্পগুজব করার পর দিশা সেখান থেকে চলে গেল। দিশা চলে যেতে আফনান অদরাকে বলল, তুমি রাজি কেন হলে অদরা? আফনান, আপু এতদিন পরে আমাদের মাঝে ফিরেছেন, আর দেশে ফিরেই উনি আমাদের সাথে কিছু সময় কাটাতে চান। ওনার এই ইচ্ছেটাকে পূরণ না করলে ওনাকে যে অপমান করা হবে। তোমার কোনো অসুবিধা হবে না তো? না। আচ্ছা তাহলে ঠিক আছে। সন্ধ্যার একটু আগে আপনার অদরাকা নিয়ে দিশাদের বাসায় চলে এলো। দিশার কথা মতোই খুব বড় করে পার্টিটা হচ্ছে। চেনা জানা মানুষগুলোর সাথে কুশল বিনিময় করার পর আপনার আর অদরা দিশাদের বাসার ছাদে চলে গেল। এখানে দিশার বন্ধু বান্ধবদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।
ছাদে প্রবেশ করা মাত্রই একটা নীল রঙের পাঞ্জাবি পরা লোক আপনাকে জড়িয়ে ধরল। আরে আপনার কি অবস্থা তোর? আমাকে চিনতে পেরেছিস? ছেলেটার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আপনার, তারপর হাসতে হাসতে বলল, তোকে চিনব না সেটা কি হতে পারে? তুই তো রানা, আমাদের সুইডেনিয়ান রানা। কথাটা শেষ করে আপনার আর রানা একসাথে হাসতে লাগলো। তা কেমন আছিস বল? ভালো আছি রে। হঠাৎ দেশে আসলি কেন? কোনো বিশেষ কারণ আছে নাকি? হ্যাঁ, তা অবশ্য একটা আছে। আসলে কি বলতো, অনেক তো পড়ালেখা করলাম, ভাবছি এবার একটা বিয়ে করে ঘর সংসার করব। আব্বু আম্মু চায় আমি যেন কোনো বাংলাদেশিকে বিয়ে করি, তাই বিয়ে করার জন্য দেশে চলে এলাম। এটা তুই অনেক ভালো করেছিস। তা মেয়ে কি পছন্দ করা হয়ে গেছে, নাকি আমরাও কিছু সাহায্য করতে পারি? আরে না না, এখনো পর্যন্ত কিছু হয়নি, তবে হবে, ভবিষ্যতে হবে, আর তোদের সাহায্যই হবে ইনশাল্লাহ। তা তোর কি অবস্থা বল? শুনলাম আমরা সবাই নাকি আঙ্কেল আন্টি হতে যাচ্ছি, কথাটা কি সত্যি নাকি? হ্যাঁ সত্যি। তো ভাবি কোথায়? সাথে করে আনিসনি তাকে? হ্যাঁ এনেছি তো, এই তো আমার পাশেই দাঁড়িয়ে আছে। অদরা, এই হলো রানা, আমার ভার্সিটির এক ফ্রেন্ড। আর রানা, এই হলো অদরা, আমার ওয়াইফ, আমার লাইফ। কেমন আছেন ভাবি? ভালো আছি, আপনি? জি ভালো। আপনার অদরাকে সাথে নিয়ে এবার অন্যান্য বন্ধুদের কাছে গেল। বেশ কিছুক্ষণ পর একটা ছেলের হাত ধরে দিশা ছাদে এলো। সবাইকে উদ্দেশ্য করে বলল, গাইজ, তোমাদের সাথে একজনকে পরিচয় করানোর জন্য নিয়ে এলাম। এই হলো নিলয়, আমার উডবি হাজবেন্ড। আর নিলয়, এই হলো আমার সব ফ্রেন্ডরা, রানা, আফনান, অদরা, রিম্পা, আবিদ, মাহিন, রায়া। নিলয় এক এক করে সবার সাথে পরিচয় হতে লাগলো। পরিচয় পর্বের এক পর্যায়ে নিলয় অদরার কাছে এসে বলল, কেমন আছো অদরা? জি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আপনার তোমার ঠিকঠাক খেয়াল রাখছে তো? ভালোভাবে যত্ন করে তো? শোনো, তোমাকে বলে রাখি, আপনার যদি ওর কাজগুলো ঠিকঠাক না করে তাহলে তুমি আমাদেরকে সেটা জানিয়ে দিবে। আমরা তখন ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ করে আপনাকে একদম সোজা করে দেব, বুঝলে? কথাটা বলে নিলয় আপনানের দিকে তাকিয়ে হাসলো। আপনার নিলয়ের কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বলল, কথাটা কিন্তু মনে থাকলো নিলয়, সব কিছু যদি এভাবেই চলে তাহলে খুব শীঘ্রই তোমাকে এই পরিস্থিতিতে পাওয়া যায়। তখন কিন্তু আমিও দিশাকে এই কথাগুলো শোনাবো ইনশাল্লাহ। কথাটা বলে আপনার আর নিলয় জোরে জোরে হাসতে লাগলো। আমরা চলে যাচ্ছি দিশা। চলে যাচ্ছ মানে? এখন চলে গেলে হবে না কেন? সব ফ্রেন্ডরা মিলে সিদ্ধান্ত নিয়েছে যে রাতের খাবার খাওয়া শেষ করে সবাই আমার ঘরে বসে আড্ডা দেবে, আমার বিয়ের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করবে। তুমি সেখানে থাকবে না? না দিশা, অদরার মেডিসিনের টাইম হয়ে গেছে, ওষুধ খেয়ে ওকে রেস্ট নিতে হবে, তাই আমাদের এখন বাসায় যাওয়াটা দরকার। ওষুধ তো অদরা খাবেই, আপনার রেস্টও তো অদরাই করবে। তুমি একটা কাজ করো, অদরাকে একা বাসায় পাঠিয়ে দাও, আমাদের সাথে কিছুক্ষণ থেকে তারপর তুমি যাও। না না দিশা, তা হয় না। এভাবে আপনারা দিশার মধ্যে তর্ক বিতর্ক চলতে লাগলো। কিছু সময় পর সেখানে রায়া আর রিম্পা এলো। ওরা দুজনে দিশাকে সমর্থন জানিয়ে আপনাকে বলল থাকার জন্য জোর করতে লাগলো। জোরাজুরির এক পর্যায়ে অদরা একা বাসায় যেতে রাজি হয়ে গেল। আপনার দ্বিমত পোষণ করলো, কিন্তু ওর কথাটা শোনা হলো না। সিদ্ধান্ত নেওয়া হলো যে অদরা দিশাদের গাড়িতে করে এখন বাসায় চলে যাবে। ঘন্টা 2-3 পরে আপনার ওর গাড়িটা নিয়ে বাসায় চলে যাবে। গাড়িতে ওঠার আগে আপনার অদরাকে বলল,
বাসায় যেয়ে ফোন দিও, আর সাবধানে যেও। অধরা দিশাদের বাসা থেকে বেরিয়েছে তার আধা ঘন্টা পূর্ণ হলো, কিন্তু এখনো পর্যন্ত অধরা আপনাকে কোনো ফোন দিল না। এদিকে অধরাকে একেবারে পাঠিয়ে আপনার মনে মনে অনেক দুশ্চিন্তা করতে লাগলো। বন্ধুদের মাঝে থেকেও আপনার মন পড়ে রইল অধরার কাছে। বন্ধুদের থেকে 2 মিনিটের বিরতি নিয়ে আপনার একটু দূরে এসে অধরাকে ফোন দিল, কিন্তু অধরা ফোনটা রিসিভ করলো না। আপনার আবার ফোন দিল, কিন্তু এবারও ফোনটা রিসিভ হলো না। 3বারের বেলায় ফোনটা রিসিভ হলো, কিন্তু ফোনের ওপাশ থেকে আসা কিছু কথা শুনে আপনার সেখানে থ হয়ে দাঁড়িয়ে রইল। কিছু মুহূর্তের ব্যবধানে আপনার 2 চোখ বেয়ে পানি পড়তে লাগলো। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। পর্বটা ধীরিতে দেওয়ার জন্য আমি দুঃখিত। সামনের পর্বগুলো খুব শীঘ্রই পাবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।